তোমার আমার কল্পনার রাজ্যই হলো পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। মানে কি? আমি শুধু গোল্ডফিশ গুলো ছুঁয়েছি বলে উনি সারা পুকুরের পানি পরিবর্তন করবেন? আর এগুলো কি? ওই মরা মাছগুলোকে মালা বানিয়ে আমার আমার গলায় পরিয়েছেন কেন? এটা কোন ধরনের অসভ্যতা? কেমন আচরণ এটা? উনি জমিদার তো আমার কি, হ্যাঁ? আমার সাথে কেন জমিদারগিরি করতে আসবেন উনি? রাগের শরীর জ্বলে উঠেছে, তার গলা থেকে এক টান মেরে মালাটি খুলে মাটিতে আছাড় মারে নিধি। ফুঁসতে ফুঁসতে আবার বলে, যত সব অহংকারী লোক। নিধি আরো কিছু বলতে শুরু করে প্রাচী ওর মুখ চেপেই ধরল, ফিসফিসিয়ে বলে উঠছে, আরে থাম থাম, কেউ শুনে ফেললে সব শেষ। এতদিনে সব কষ্ট মাটি হয়ে যাবে নিধি। বলেই টানতে টানতে কাছের বাড়ির দিকে হাঁটা ধরল প্রাচী। ছাড়ো আপু, ওই না কুচো জমিদারের সাথে আমার কিছু হিসেব নিকেশ বাকি আছে। আমি কিছুতেই এভাবে পিছুপা হতে পারি না। এটা আমার মান সম্মানের প্রশ্ন। তুই চুপ কর, জীবন বাঁচানো ফরজ। আর এখন এই ফরজ কাজটাই আগে কর বিয়াক্কেল। প্রাসাদের ওইদিকে বিশেষ অনুমতি ছাড়া যাওয়া নিষেধ, তোর মনে নেই? বলে নিধির হাত ধরে টানতে টানতে কাছারি বাড়ির ভেতরে চলে গেল। তাদের দেওয়া নির্দিষ্ট রুমে গিয়ে যে শব্দ করে কাঠের দরজার পাল্লা লাগিয়ে দিল প্রাচী। পিছনে ঘুরেই পুনরায় নিধির দিকে রাগি রাগি চোখে তাকিয়ে আছে। প্রাচীর এমন রাগী লুক দেখে নিধি কিছুটা সময় নীরব থেকে আবারও অনুনয় বিনয় করে বলে, আপু শোনো, আমি কিছুই করিনি। এইভাবে আমার দিকে কটমট করে তাকিয়ে থেকো না। আর মূলত হয়েছে কি সেটা তো আগে শোনো। নিধির কথা থামিয়ে প্রাচী চাপা রাগে বলতে শুরু করে, তুই কি এক জায়গায় একটু স্থির থাকতে পারিস না নিধি? যে কাণ্ড ঘটিয়েছিস, এখন যদি খান বাহাদুর সাহেব আমাদের এখানে আর অ্যালাউ না করে, তাহলে তুই বুঝতে পারছিস কি হবে? স্যারকে আমি মুখ দেখাবো কিভাবে বল? শেষের কথাটা শান্ত সুরে বলে পালঙ্কেই বসে পড়ল প্রাচী। প্রাচীর এমন মন খারাপ দেখে নিজেরও কিছুটা দোষ আছে বলেই মেনে নেয়। খানিকক্ষণ মেঝের দিকে চুপ করে তাকিয়ে থাকে নিধি। ঠিক তো, সকালে যদি ওই পুকুরের দিকে না যেত তাহলে কি এত কিছু হতো নাকি? সকল নীরবতা ভাঙল দরজায় কারো করাঘাতের শব্দে। কে? আমি ইতি। দরজা খোল প্রাচী, স্যার ম্যাম ডাকেন তোকে। ওপাশ থেকে উত্তর দেয় ইতি। প্রাচী দরজা খুলে দিল। ইতি তাড়াহুড়ো করে করতে করতেই বলে, তাড়াতাড়ি চল, স্যার ম্যাম ডাকেন। এই সময় এমন অনাকাঙ্ক্ষিত ডাকে ভয় পেয়ে যায় তারা। তাহলে কি তার পুকুর পাড়ে পানিতে হাত ভেজানোর কথা সকলেই জেনে গেল? আজ তার জন্য কি প্রাচী আপু বকা খাবে? এই সামান্য বিষয় যে এত দূর এগিয়ে যাবে সেটা জানলে নিধি পুকুরে হাত ভেজানো তো দূর, সত্যি এখানে আসার জন্য জেদও করতো না। নিজের মধ্যে এক আকাশ পরিমাণ অপরাধ বোধ নিয়ে আবারও প্রাচীর দিকে তাকাতে দুজনে চোখাচোখি হয়। প্রাচী তখন নিধির শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকাতে সব রাগ পানি হয়ে যায়। ছোট্ট একটা মেয়ে, ও কি এত সব বুঝতে পারে না কি? বেবি নিধির দিকে শুষ্ক হাসি দিয়ে আলতো করে মাথা ছুঁয়ে দেয়। যাওয়ার সময় নিধিকে উদ্দেশ্য করে বলে উঠল, তুই কোনো চিন্তা করিস না নিধি বুড়ি। এমন কিছু করিস নি যার জন্য কোনো বড় শাস্তি পেতে হবে। আমি তোর সাথে আছি তো নাকি? তুই থাক, আমি স্যারের সাথে দেখা করে আসি। কথাগুলো বলি হনহনিয়ে বেরিয়ে গেল প্রাচী। প্রাচীর যাওয়ার পথের দিকে খানিকক্ষণ টলমলে চোখে চেয়ে রইল নিধি। কি হবে এখন? মাথা কাজ করছে না তার। সবসময়ই ছোট্টখাটো বিষয়ে খুব তাড়াতাড়ি নার্ভাস হয়ে যায় নিধি। খানিক সময় বসে থেকে পালঙ্ক থেকে উঠে দাঁড়ায় নিধি। টেবিলের পাশে রাখা লাগেজ থেকে চিরুনি বের করে নিজের খোপাটা খুলে দিয়ে চিরুনি নিয়ে জানলার সামনে দাঁড়ায়। জানলা দিয়ে কাছারি বাড়ির সামনে বিশাল বাগান দেখা যাচ্ছে। বাহারি রকমের দেশীয় ফুল যেমন গোলাপ, জুই, বেলি, বকুল, কামিনী, গন্ধরাজ, হাসনানা সহ আরও নাম না জানা কত ফুলের গাছ আছে। তার হিসেব করতেই পারছে না নিধি। লম্বা চুলগুলো আস্তে আস্তে চিরুনি করা শুরু করলো সে। এখন আসুন নিধির সাথে পরিচয় হয়ে নেই। নিধির পুরো নাম বুশরা রহমান নিধি। এক ভাই এক বোন ওরা। বাবা একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, মা একজন গৃহিণী। ওর ভাই
ইমতিয়াজ, যে কিনা কিছুদিন আগে পুলিশের চাকরিতে যোগ দিয়েছে। এতক্ষণ যে প্রাচীর কথা শুনেছিলেন সে মূলত নিধির কাজিন, ইমতিয়াজের ফিয়ন্সে। পরিবার থেকে বিয়ে ঠিক করা তাদের, আগামী মাসে তাদের বিয়ে। প্রাচী মূলত পুরাতাত্ত্বিক বিভাগের ফাইনাল ইয়ারের একজন স্টুডেন্ট। বাংলাদেশের জমিদারদের ধ্বংসাবশেষ স্থাপত্য নিয়ে গবেষণা করে তার মূল উদ্দেশ্য। বিশ্ববিদ্যালয় থেকে কয়েকটি গ্রুপ করে দেওয়া হয়েছে যাতে তারা বিভিন্ন ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে প্রাচীন শিল্পকলা নিয়ে গবেষণা করতে পারে। নিধি সবে মাত্র এইচএসসির পরীক্ষা দিয়েছে, অ্যাডমিশন পরীক্ষা দেওয়া শেষ, কিন্তু এখনও রেজাল্ট দেয়নি। হাতে প্রচুর সময় থাকায় কিভাবে কি করবে বুঝে উঠতে পারে না সে। যখনই সে প্রাচীর রিসার্চের কথা শুনতে পারলো তখনই সে সাথে আসার জন্য জেদ ধরতে লাগলো, কিন্তু বিশ্ববিদ্যালয়ের অথরিটির বাইরে কাউকে অ্যালাউ করবে না বলে সাফ জানিয়ে দেয়। কিন্তু নিধি তো নাছর বাতা, যে করেই হোক তার আসতেই হবে। পরে উপায় না পেয়ে প্রাচী বিশেষ অনুমতি নিয়ে তাকে সাথে করে নিয়ে এসেছে। বিশাল লাইব্রেরিতে তড়িঘড়ি করে হিসেব করতে ব্যস্ত নায়েব বিপিন ঘোষ আর আকবর শাহ। এগুলো বেশিরভাগই মূলত জমির বার্ষিক খাজনা আর জমিতে উৎপাদিত ধান আর পাট বিক্রির হিসাব। এত বিশাল অঙ্কের হিসাব করতে বারবার কপালে ঘাম ঘেমে যাচ্ছে ঘোষবাবুর। টেবিলে এক কোণে রাখা কাঁসার গ্লাসে রাখা ঠান্ডা পানি খেয়ে চেয়ারে গা এলিয়ে দিল সে। যতই হোক বয়স 60-এর ঘর পেরিয়েছে তার, এখন কি এই চাপ নেওয়া যায়? নাকের ডগার সামনে চশমাটা রেখে আকবর শাহ কলম থামিয়ে ঘোষবাবুর দিকে তাকিয়ে বলে উঠল, তাড়াতাড়ি করেন ঘোষবাবু, হিসেব যে এখনও অনেকটা বাকি। সন্ধ্যের মধ্যে হিসেব ক্লিয়ার করে হুজুর খান বাহাদুরের কাছে পেশ করতে হবে। হতাশ ছিল ঘোষবাবুর কপালে ঘাম মুছতে মুছতে উত্তর দেয়, আরে থামো তো আকবর, বয়স বেশি হয়েছে, এখন আর আগের মতো ধক্কল নিতে পারি না। হুজুর বাহাদুর যে এত তাড়াতাড়ি ফ্রান্স থেকে মহলে ফিরবেন তা কি জানতাম নাকি? ওদিকে আবার গতকাল শহর থেকে স্টুডেন্টের গ্রুপ এসেছে, মেহমানদারিতে যেন কিঞ্চিত পরিমাণে ত্রুটি না হয়। ওদিকটাই সামাল দিতে দিতে এদিকের কথাটা মাথা থেকে বেরিয়ে গেছে। গভীর মনোযোগ দিয়ে খাতার হিসেব করতে করতে আকবর আবারও প্রশ্ন করে বসল, এত বছর পর এরশাদ খান বাহাদুর বাইরের মানুষকে হঠাৎ এখানে আসার অনুমতি দিল, কারণটা কি? বিষয়টা তো অস্বাভাবিক। আরে না, ওরা তো অনেক দিন ধরে হুজুর বাহাদুরের কাছে অনুরোধ করে যাচ্ছে, কি জানি গবেষণা করবে। হুজুর তো কর্ণপাত করেনি। পরে বিশ্ববিদ্যালয়ের অথরিটির বিশেষ অনুরোধের কারণে তিনি কাজ করার অনুমতি দিয়েছেন। তাও তো শুধু কাছারি বাড়ির দিকটাই, যে উত্তর বাড়ি আছে ওখানেই তাদের কাজের অনুমতি আছে। জোড়া প্রাসাদ আর ভিতর বাড়ির গবেষণা তো দূর, আশাও কড়াভাবে নিষেধ করে দিয়েছেন। শুনেছি সকালের দিকে ওইখানকার একটা মেয়ে নাকি তালতলার পুকুরটার ওই দিকে গিয়েছিল। আসতে বলো আকবর, দেওয়ালেরও কিন্তু কান আছে। কথাটা ফিসফিসিয়ে বলল ঘোষবাবু। কিছুটা সময় থেমে আবারও চাপ গলায় বলা শুরু করলাম, আর বলো না, সকালের দিকে এক মেয়ে, বয়স বেশি না, হবে হয়তো 18-19, ছোটো মানুষ কীভাবে যেন গেটের ভিতরে আসলো। আমি তখন হুজুর বাহাদুরের সাথে ঘোড়াশাল থেকে ফিরছিলাম, সাথে রুহুলও ছিল। খাজনার হিসাব নিয়ে কথা বলছিলাম, হুজুরও মনোযোগ দিয়ে শুনছিলেন। হাঁটতে হাঁটতে পুকুরের দিকটায় গিয়ে হঠাৎ করে পা থামান। একটা মেয়ে সিঁড়িঘাটে বসে পুকুরের পানিতে হাত নাড়াচাড়া করছে। ওই যে গতবার হুজুর পুকুরে কিছু গোল্ড ফিশ ছেড়েছিল না, সকালের দিকে মাছগুলো তো পাড়ের কাছে আসে, ওগুলোই হয়তো হাত দিয়ে ধরতে চেয়েছিল মেয়েটা। ঘোষবাবুর থেমে যাওয়াতে আকবর কিছুটা বিরক্ত হয়ে পড়ল। আহা ঘোষবাবু, থামলেন কেন? তারপর কি হলো? আরে তুমি হিসাব শেষ করো তো, সন্ধ্যার মধ্যেই পেশ করতে হবে। আহা ঘোষবাবু, আপনার এই এক জ্বালা, কথা শেষ না করেই অন্য কাজ শুরু করে দেন। এভাবে কি কথার মাথা রেখে হিসেব কষা যায় বলেন তো? এখন পরের ঘটনাটা বলুন, না হলে যে। আচ্ছা আচ্ছা বলছি বাপু, শোনো তাহলে তখনকার ঘটনা। মেয়েটার অমন কাজে হুজুর খান বাহাদুর আগে রুহুলকে জিজ্ঞেস করলেন, কে উনি? এত সকালে এখানে কিভাবে আসলো? রুহুল মনে হয় ঠিকমতো চিনতে পারেনি, কিন্তু সে ঠিকই চিনেছিল। ওই যে কাচারি বাড়ির মেহমানদের সাথে এসেছিল মির্জা। আমি তখন বলেই দিলাম, হুজুর উনি রিসার্চের কাজে আসা মেহমানদের সাথে এসেছে। মেহমানদের সাথে এসছে মানে? উনি কি স্টুডেন্ট না? না হুজুর বাহাদুর, উনি স্টুডেন্ট না। ঘোষবাবু, আপনি কি জানেন না আমার অনুমতি ব্যতীত আমার জিনিসে হাত দেওয়া আমার পছন্দ না? আর আপনি ওনাদেরকে বলেন না জোড়া প্রাসাদে প্রবেশ নিষেধ? বলেছিলাম হুজুর,
দারোয়ানের কড়া পাহারা থাকা সত্ত্বেও যে কিভাবে যে আসলো বুঝে উঠতে পারছি না। পেছন থেকে রুহুল কিছুটা ব্যঙ্গাত্মকভাবে বলে উঠল, ঘোষবাবু, আপনার ঠিক করা পাহারাদারগুলো বড্ড ফাঁকিবাজ, সেটার খেয়াল কি রাখেন? এখন তুমি বলো তো আকবর, কালকের ছোরা আজকে আমার কাজের ভুল ধরে কত বড় সাহস ভাবা যায়? হতাশ হয়ে আকবর শাহকে বলেই উঠল ঘোষ বাবু। এমন অহেতুক প্রশ্ন করে আকবর কিছুটা চটে যায়, পরক্ষণেই উঠে বলে, আহা ঘোষবাবু, ঘটনাটা বলুন তো, এভাবে সাসপেন্স ক্রিয়েট করবেন না। বলছি বাপু, তোমার মনে হয় আর তর সয় না। শোনো শোনো তারপরে কি হয়েছে। রুহুলের অমন বেখাপ্পা কথায় হুজুরও বোধহয় আমার প্রতি চটে গেলেন। বোঝোই তো, খান বাহাদুর উপাধিটা বড় হলে ওনার বয়স তো সেই সুবাদে বেশি না, তরতাজা যুবক। এই তো এই বছরে 30 পড়বে, তার উপরে জমিদারের রক্ত, ওটা সর্বদা গরমে থাকে। আমাকে হুকুম করলেন, আমি চাইলে ওনাদের রিসার্চ বন্ধ করে দিতে পারি, কিন্তু করব না, কারণ মেয়েটা স্টুডেন্ট না। ওনার ভুলের শাস্তিতে আমি কারো ক্যারিয়ার নষ্ট করতে পারি না। ঘোষবাবু, আপনি এখন এই পুকুরের পানি পরিবর্তন করুন, আর এই মাছগুলো দিয়ে মালা বানিয়ে ওই মেয়ের গলায় পরিয়ে দিন। যাওয়ার সময় অধ্যাপক আবদুল্লাহ সরকারের কাছে খবর পাঠাবে। দ্বিতীয়বার এই ধরনের ভুল কেউ করলে আমি তার শেষ থেকে ছাড়ব। বলেই গলায় চাদরখানা পেঁচিয়ে ভেতরে বাড়ির দিকে চলে গেল। কথাগুলো এক নাগাড়ে বিরতিহীনভাবে বলে থেমে গেল ঘোষবাবু। কাঁসার গ্লাসে রাখা অবশিষ্ট পানিটুকু খেয়ে হাতের তালু দিয়ে মুখখানা মুছে নিল। তাহলে সকাল সকাল আপনার উপর দিয়ে ভালোই ঝড় বয়ে গেছে ঘোষবাবু। শুধু ঝড় না আকবর, ওটা কালবৈশাখী ঝড়। একটু থেমে আবারও অস্থির হয়ে বলা শুরু করল, কই দেখি হিসাব কত দূর আকবর? আসরের আজান দিয়েছে, বেলা তো আর নেই। এই তো হয়ে গেল প্রায়। পাটের হিসাবখানা দেখুন তো ঘোষবাবু, ঠিক আছে কিনা। চৈত্রের শেষ বিকেল, ভ্যাবসা গরমে জনজীবন অতিষ্ঠ। এই তো আর দিন চারেক পরেই বৈশাখের সাক্ষাৎ পাওয়া যাবে। বৈশাখ আসতে না আসতে গরমের দাপটে টিকে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। সকালের দিকে শীতের ঠান্ডা থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে গরমের দাপটও বেড়ে যায়। কাছারিগড়ের দক্ষিণ দিকে খান বাহাদুর বিশাল আমবাগান, আমে গুটিও এসে পড়েছে প্রচুর। বাগানে কিছু দূর পর পর বসার জন্য শান বাধাই করে দেওয়া আছে। বাগানের পাশ দিয়ে বয়ে গেছে জমিদারদের বিখ্যাত জোড়া দিঘি। কি টলটলে পানি, আহা! দেখলেই মনে হয় এক ঝাঁপ দিলে শরীরে সব ক্লান্তি শেষ হয়ে যাবে। বাগানের শুরুর দিকে একটা বেঞ্চের অধ্যাপক আবদুল্লাহ সরকার আর সহকারী অধ্যাপিকা ফারহানা হামিদ বসেছেন। তাদের সামনে দাঁড়িয়ে আছেন রিসার্চের গ্রুপের সকল সদস্য। হাবিব, ইতি, সাকিব, প্রাচী আর মিহির সামনে দাঁড়িয়ে আছে। বাগানের এই দিকটায় গাছ থাকার কারণে বিকেলের গরম বেশি একটা প্রভাব ফেলতেই পারছে না। সকল নীরবতা ভেঙে ফারহানা ম্যাম বলতে শুরু করলেন, কি অবস্থা আমার প্রিয় শিক্ষার্থীরা? এখানে কেমন লাগছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? না ম্যাম, জায়গাটা অনেক সুন্দর, যদিও এখন পর্যন্ত সবটুকু জায়গা দেখা হয়নি। দেখবে, কোনো সমস্যা নেই, কিন্তু ভুলেও জোড়া প্রাসাদের দিকে যেও না। ওই দিকটাই বিশেষ অনুমতি ছাড়া যাওয়া নিষেধ, মনে থাকবে তো? জি ম্যাম, অবশ্যই। এত কষ্ট করে এমন ইতিহাস সমৃদ্ধ জৌলুসের একটা ভেন্যু পেয়েছি। উই আর সো এক্সাইটেড ম্যাম। সবার মুখে এমন হাসি থাকলেও প্রাচী ভয়ে জড়সড় হয়ে গেছে, তবে মনে মনে অবাক হচ্ছে। সকালে নিধির করা কাণ্ড নিয়ে কেউ কথা বলছে না, তাহলে কি কেউ জানে না? না জানলে ভালো বাবা, আস্তে না আসতেই এমন কাণ্ড যদি স্যার ম্যাম জানতে পারেন তাহলে বিষয়টা খুবই দৃষ্টিকটু লাগবে। সবার হাসাহাসির মধ্যে আবদুল্লাহ স্যার প্রাচীকে উদ্দেশ্য করে বলা শুরু করলো, প্রাচী, তোমার সাথে যে মেয়েটাকে এনেছো, কি যেন নাম? ও কোথায়? কল্পনায় ডুবে থাকা প্রাচী এমন ডাক পড়ায় কিছুটা থতমতই ধরে যায় বেচারির। তবে কম সময়ের মধ্যে নিজেকে সামলিয়ে নিয়ে উত্তর দেয়, জি স্যার, ওর নাম নিধি, ও তো রুমে স্যার। ওকে একটু সাবধানে রেখো। সকালে সে নাকি জোড়া প্রাসাদে গিয়েছিল, সেটা জমিদার খান বাহাদুরের ভালো লাগেনি। তার জন্য যদি রিসার্চটা বন্ধ হয়ে যেত, সে দায় কিন্তু তোমার হতো। তুমি টপার বলে তোমার বিশেষ অনুরোধে মেয়েটাকে এখানে আনার জন্য অনুমতি পেয়েছো।
কিন্তু সব সময় জল এক জায়গায় দিয়ে গড়ায় না। এখন যা হওয়ার হয়েছে, তবে আশা করি পরবর্তীতে যেন এমন কিচ্ছু না হয়। স্যার এমন ঠান্ডা অপমানে প্রাচী মিয়ে যায়। ঠান্ডা গলা উত্তর দেয়, আমি দুঃখিত স্যার, আসলে বিষয়টা এমন হবে আমি বুঝতে পারিনি। আমার আরও একটু সচেতন হওয়া উচিত ছিল। তবে নেক্সট টাইম আমি বিষয়টা নিয়ে আরও সিনসিয়ার থাকবো স্যার। স্যার আর প্রাচীর কথায় বাগানের সবাই অবাক হয়। সাদমান, হাবিব, ইতি, মিহির সবাই একে অপরের মুখ চাহাচাই করে। কি রে মামা, নিধি কখন গেল? এত বড় কাহিনী হয়ে গেছে আর আমরা কিছু জানতে পারলাম না। জানি না মামা, আমি তো মাত্র শুনলাম। সকলের চাপা ফিসফিসানি কথা থামিয়ে দিয়ে ফারহানা ম্যাম বলা শুরু করলো, তো বাচ্চারা, যেটা হয়েছে সেটা ভুলে যাও। সবাই একটু সাবধানে থেকো যাতে কারো কোনো ভুল না হয়। সবাই একযোগে ম্যামের কথা সায় জানালো। ওকে, তাহলে কাল থেকে আমাদের সকল কাজ শুরু হতে যাচ্ছে। আজকের দিনটা তোমার নিজেদের মতো এনজয় করো, কেমন? তাহলে এখন তোমরা যেতে পারো। রাতে ডিনার টেবিলে সবার সাথে দেখা হবে, কেমন? স্যার ম্যামদের বিদায় জানিয়ে সবাই যে যার মতো হাঁটা ধরলো সামনের মাঠের বড় গাছটার দিকে। সাদমান হাঁটতে হাঁটতে সামনের দিকে তাকিয়ে প্রাচীকে প্রশ্ন করে, নিধি মেয়েটা কই রে? ওকে একা একা রেখে এসেছিস নাকি? হুম। কিরে, তোর মন খারাপ? না। না হলে এমন চুপচাপ হয়ে আছিস কেন? স্যারের বকা খেয়ে কি আমি ধেই ধেই করে নাচবো নাকি আজও? দাঁত কিরমিরে জবাব দিল প্রাচী। চাইলে নাচতে পারিস, আমরা সবাই তালি দেব, নো প্রবলেম। সাদমানের বাচ্চা। আহা, রাগ করিস কেন? কদিন পর বিয়ে হয়ে যাবে, রাগ একটু কমা ভাই। দেখা গেল রাগের কারণে জামাই পেটা শুরু করলি। যদিও জামাই নির্যাতনের কোনো আইন বা শাস্তি নেই, তাই বলে একজন শিক্ষিত মানুষ হয়ে জামাই পেটাবি? বিষয়টা একটু বেশি বেশি হয়ে যায় না? এইসব অহেতুক কথা শুনে প্রাচী এবার চিৎকার দিয়ে উঠছে। সাদমান, তুই যাবি নাকি জুতা খাবি? পাশ থেকে ইতি খানিকটা বিরক্তি নিয়ে বলে উঠল, শোন প্রাচী, একে তুই পিচ্চি মেয়েটাকে এনে অলরেডি একটা ঝামেলা পাকিয়েছিস। এখন অযথা সাদমানের ওপর চিল্লানো বন্ধ কর, এসব ভালো লাগছে না। সাদমানকে কিছু বললে তোর এত জলে কেন ইতি? কই হাবিব, মিহিরকে কিছু বললে তো তোকে খুঁজে পাওয়া যায় না। কারণ সাদমান আমার ফ্রেন্ড। ও, তোর ফ্রেন্ড আর আমার কি সতীন? গলার আওয়াজ বাড়িয়ে জবাব দেয় প্রাচী। পাশ থেকে হাবিব নাটকীয় ভঙ্গিতেই বলে উঠল, সি সি সাদমান, তুই শেষ পর্যন্ত প্রাচীর সতীন হয়ে গেলি। তার মানে ভাইকে তুই বিয়ে করবি? তুই একটা ছেলে হয়ে আরেকটা ছেলেকে বিয়ে করবি? ইয়া! প্লিজ ভাই, তোরা থাম, আমি হাত জোর করে বলছি, থাম তোরা, আমার এইসব ভালো লাগছে না। বলে কাছাকাছি বাড়ির কাছের পুরাতন বট গাছের নিচে বসে পড়ল প্রাচীর। এমন হতাশ ভঙ্গি দেখে ইতির কিছুটা মায়া হয়। ওর কাঁধে হাত রেখে সাঁতারা সুরে বলে, বাদ দে না প্রাচু বেবি, যা হওয়ার হয়েছে। এরপর থেকে আমরা সবাই নিধির দিকে খেয়াল রাখবো যাতে ও কোনো ভুল না করে। আসলে ইতি মেয়েটাই এমন, খুব তাড়াতাড়ি মানুষকে হার্ট করে, আবার কারো কষ্ট দেখলে ঢাল হয়ে দাঁড়ায়। এটা ওদের সবার জানা। তাই তো ইতির এমন লাগামহীন আচরণে সবাই এই কয় বছরে অভ্যস্ত হয়ে গেছে। মেয়েটা বোধ হয় ভয় পেয়ে গেছে। ওর কাছে যা, সন্ধ্যা হয়ে গেছে, একটু সময় দে ওকে। কাল থেকে তো আর ওকে পাওয়া যাবে না। চল প্রাচী, আমরা যাই। আর সাদমান, কোথাও ঘোরাঘুরি করিস না, অচেনা জায়গা কখন কি হয় না হয়। বাবা কি দরদ! শোন মিহির, আমরা দুজনেই ঘুরতে যাই। সাদুরে আর নিয়া কাজ নেই, ছোট মানুষ। বলেই হাবিব আর মিহির হাসতে শুরু করে দেয়। ইতির এমন আদিক্ষেতায় সাদমান অসহ্য হয়ে বলে, ফ্রেন্ড আছিস, ফ্রেন্ডের মতোই থাক, মা হতে যাবি না। তাহলে বউ বানিয়ে নে না সাদ। সাদমানের অপমানে ইতির কিছুই যায় আসে না, কারণ দিন শেষে সে তার শখের পুরুষের ওপরে অতিরিক্ত দুর্বল। তুই যাবি ইতি? ধমকের সুরে সাদমান বলে উঠল, যাচ্ছি তো, এত চিল্লানোর কি আছে? ওঠ প্রাচী, আমরা কাছারি বাড়ি চলে যাই। বলে প্রাচীকে টেনে তুলে নিয়ে গেল। ওরা দুজন কাছারি বাড়ির দিকে চলে যেতে যেতে ইতি তখন প্রাচীকে উদ্দেশ্য করেই বলে, তুই আমার ওপর রাগ করিস না। তুই তো জানিস আমি সাদমানকে কতটা পছন্দ করি। ওকে কেউ কিছু বললে আমি নিতে পারি না রে।
শোনিতি, আমি বিষয়টা জানি, কিন্তু আমরা সবাই ফ্রেন্ড। এখানে এত ফর্মালিটি করে কেউ কারোর সাথে কথা বলে না, সেটা তো বুঝতে হবে। সরি বান্ধবী। ধুর, চল তো, আজকে আমরা আড্ডা দিব। বলে ওরা দুজন নিধির কাছে যায়। সন্ধ্যায় নীরব পরিবেশে ছিঁড়ি ছিঁড়ি হাওয়া বইছে। বটের পাতাগুলো রাতের আধারকে বরণ করার জন্য হালকা বাতাসে দুলে উঠেছে। বাগানের নিশিত ফুলগুলো নিজেদের ঘুম ভাঙিয়ে সবে মাত্র নিজেদের উপস্থিতি কথা ধরণীতে জানান দেওয়ার জন্য মাতাল সুবাস ছড়িয়ে দিচ্ছে। আশেপাশের পরিবেশে বাতাসে তীব্র ফুলের সুবাস খেলা করছে। বটতলা এখনো হাবিব, সাদমান, মিহির বসে আছে। শহরে তো এমন সন্ধ্যা পাওয়া যায় না। গ্রামীণ এমন অপূর্ব সন্ধ্যা পাওয়া তাদের জন্য প্রকৃতির দেওয়া এক অসাধারণ উপহার। এই তিন যুবক হঠাৎ প্রকৃতির রূপে নীরব হয়ে যায়। এই তিন বন্ধু হলো আত্মার আত্মা। যতই মারামারি করুক না কেন, দিন শেষে ওরা কেউই কাউকে ছাড়া কিচ্ছু বুঝে না। ওদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হলো হাবিব, ম্যাচিউর হলো সাধু মানে সাদমান, আর দুষ্টু আর কিঞ্চিত ভীতু হলো মিহির। যে কিছুক্ষণ চুপ করে থাকতেই পারে না। মিহিরের আরেকটা গুণ আছে, তা হলো সে খুব সহজে কারো মনের গোপন ফিলিংস বুঝতে পারে। একটা মুচকি হাসি দিয়ে মিহির সকল নীরবতা চিরে বলে, কি রে সাধু, তুই কি প্রেমে টেমে পড়লি নাকি? তোর লক্ষণ তো ভালো লাগছে না বন্ধু, কাহিনী কি বল তো? কিছু না জানার ভান করে কাঁধ দুলিয়ে সাদমান বলে, কিসের কাহিনী ভাই? আমি কার প্রেমে পড়বো? বাব্বা, নাদান শিশু তুমি, কালকে জন্ম নিছ, এমন ভাব মারাও কে বেটা? আসা পর থেকে দেখতেছি তো কত কেয়ার তার প্রতি, আমরা কি এসব বুঝি না ভাবছো? কবলেই অলস ভঙ্গিতে শরীরের ভার মিহিরের উপর ছেড়ে দিল হাবিব। দেখ ভাই, ইতির প্রতি আমার এ ধরনের কোনো কিছুই নেই। ও শুধু আমার ফ্রেন্ড, দ্যাটস ইট। আমরা ইতি না, নিধির কথা বলছি মামা, কথা পেঁচাও কে? নিধির কথা শুনে সাদমান কিছুটা অবাক আর ধরা পড়ে যাওয়া চোরের মতন অবাক হয়ে উত্তর দেয়, নিধি? কি তোরা পাগল নাকি? বাচ্চা মেয়ে, আর ওকে আমি এসব নজরে দেখি না। কিসব বালের কথা বলছিস? শোন, ও মোটো বাচ্চা না, ওর 18 হয়েছে। আর তুই শিওর ওর প্রতি তোর এমন কিছুই নেই? খুবই কনফিডেন্সের সাথে উত্তর দেয় সাদমান, কারণ সে জানে ওরা যদি কোনোভাবে নিধির প্রতি ফিলিংসের কথা বুঝতে পারে তাহলে সারাদিন খেপানো শুরু করবে। ও রিয়েলি? মেবি আই ফল ইন লাভ উইথ দিস প্রিটি গার্ল। ভেবেছিলাম তুই লাইক করিস তাই বলতে পারিনি, কিন্তু তুই যে ওকে লাইক করিস না সেটা মাত্র ইনশিওর করলে। থ্যাঙ্কস দোস্ত। ভাবছি ওকে কাল প্রপোজ করে দেবো নাকি। নিধির প্রতি হাবিবের এমন ফিলিংসের কথা শুনে সাদমানের মাথায় আগুন জ্বলে উঠছে। হাবিবের গলা চেপে ধরে গর্জন দিয়ে বলে উঠছে, ডোন্ট ডেয়ার, ডোন্ট। ওর দিকে যে তাকাবে তার চোখ আমি উপড়ে ফেলতে এক সেকেন্ডও ভাববো না। আমি ওকে লাইক করি না হাবিব, নিধিকে আমি ভালোবাসি, বউ বানাবো ওকে। ও যে কি আমার জন্য সেটা তোর ধারণার বাইরে। ওর আশেপাশে যেন তোকে না দেখি হাবিব। আর ওকে প্রপোজ করার মতন ভুল করিস না। আমি যে কি করতে পারি তা তো তুই জানিস তো নাকি? সো ডোন্ট ডেয়ার, আই রিপিট ডোন্ট। গলায় চাপ পড়ে। হাবিবের দম প্রায় শেষ হয়ে মরে যাওয়ার মতো অবস্থা। ওদের দুজনের এমন অবস্থা দেখে মিহির ছাড়ানোর চেষ্টা করে। আরে ভাই সাধু, ওকে ছাড় মামা, মরে যাবে তো। সাদমান নিঃশব্দে এখনো হাবিবের গলা চেপে ধরে আছে। আরে স্যার মামা, ও মজা করে কথা বলেছে তোর মুখ থেকে কথা বের করার জন্য। এটা আমাদের প্ল্যান ছিল মামা। মীরের কথা শুনে সাদমান কিছুটা শান্ত হয়ে হাবিবকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে হাবিব বড় বড় নিঃশ্বাস ফেলে, মাটিতে গড়িয়ে পড়ে। মিহির তাড়াতাড়ি করে হাবিবের টি শার্ট খুলে দেয় যাতে দ্রুত নিঃশ্বাস নিতে পারে। হাবিবের এমন অবস্থা দেখে সাদমানের রাগ পড়ে যায়। এতটা রেগে যাওয়া তার ঠিক হয়নি। শান্ত কণ্ঠে বলে, হাবু, ঠিক আছিস মামা? হাবিব কিছুটা সময় নিয়ে মাটির দিকে তাকিয়ে হেসে উঠছে। ভাই সাধু, তুই তো মারাত্মকভাবে প্রেমে পড়েছিস মামা, আর একটুখানি হলে উপরে পাঠিয়ে দিতিস। বলে আবার হাসা শুরু করে। গেলে যাইতি, তোর ভুলের জন্য যেতি। বলেই হাত বাড়িয়ে দেয় হাবিবকে মাটি থেকে তোলার জন্য। মুখ থেকে কথা বের করার জন্য এটা আমাদের প্ল্যান ছিল মামা। তোরা কি রে ভাই, আমি ভয় মরি আর তোরা এত সিরিয়াস টাইমে কেমনে আসিস? তোরা মানুষ না, এক একটা জানোয়ার। মিহির বরাবরই একটু ভীতু টাইপের ছেলে। ওর এমন সিরিয়াসনেস দেখে হাবিব আর সাদমান
একজন আরেকজনের কাঁধে কাঁধ রেখে শরীর দুলিয়ে হেসে উঠছে। চলো বাবু, তুমি অনেক ভয় পেয়েছো, আজকে একটু ঘুরিয়ে আনি তোমাকে, নাকি মামা? হাবিবের দিকে তাকিয়ে হাসতে হাসতে সাদমান জিজ্ঞেস করলো। হ মামা চল, ওর ভয়ের রেশ কাটাতে হবে, না হলে দেখা যাবে রাতে ভয়ে বিছানায় বেচারা ইস্যু করে দিতে পারে। ওদের এমন খাপছাড়া কথা শুনে মিহির কপট রাগ দেখিয়ে বলে, ফাউল কথা বলবি না, সর যা। আরে আয় না, রাগসকে, চল ওইদিকে একটা বাজার আছে, চা খেয়ে আসি। বলেই সাদমান মিহিরকে চেনে নেয় ওদের মাঝখানে। হাঁটতে শুরু করে মাটির কাঁচা পথটা ধরে। আকাশ ততক্ষণে বড় থালার মতো পূর্ণিমার চাঁদের ঝলক দেখা যাচ্ছে, যার আলোয় আশেপাশে রাতের আধার কেটে যাচ্ছে। হন্তদন্ত অবস্থায় সিঁড়ি বেয়ে উঠে দোতলার দিকে যাচ্ছে দুই জোড়া পা। উদ্দেশ্য খান বাহাদুরের স্টাডি রুমের দিকে। হিসেব করতে করতে কখন যে সময় ঠিক পার হয়ে গেছে তারা বুঝতেই পারেনি। তাদের কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জমেছে। রুদ্ধশ্বাসের সামনের দিকে এগিয়ে যাচ্ছে দুজন। তাদের মধ্যে একজন ঘোষবাবু, আরেকজন আকবর শাহ। ঘোষবাবুর বগল তলায় একটা মোটা হিসেবের বই দেখা যাচ্ছে, আর আকবর শাহের হাতে বড় বড় ফাইল দেখা যাচ্ছে। নির্দিষ্ট গন্তব্যে এসে দুজনের পাই থেমে যায়। পকেট থেকে রুমালটা বের করে ঘাম মুছে নেয় আকবর। ঘোষবাবু হালকা গলা ঝেড়ে দরজার বাইরে থেকে বিনয় সুরে বলে, শুভ সন্ধ্যা হুজুর বাহাদুর, আসতে পারি? দরজার ওপাশ থেকে কোনো উত্তর না আসে ঘোষবাবু আর আকবর শাহ একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে। দুজনের মুখ শুকিয়ে গেছে, কারণ তারা জানে সময়ের প্রতি খান বাহাদুর খুবই কড়া। হিসাবের কাজে দেরি হওয়াটা তার পছন্দের বাইরে। দরজা খোলার শব্দে তারা উভয়ে চমকে ওঠে। দরজার দিকে তাকিয়ে দেখে রুহুল, খান বাহাদুরের পিএ। আকবর শাহ বললেন, কি রুহুল আমিন, দরজা খুলতে দেরি হইল যে? আবহাওয়া কি সব ঠিকঠাক? রুহুল বলল, বাইরে আবহাওয়া তো ঠিকই আছে, তবে ভেতরেরটা জানি না শাহজাদা, ওটা আপনাদের ব্যাপার। আকবর শাহ রুহুলের কথা শুনে বললেন, তোমার আমার চ্যাটাং কথা বন্ধ করো। এই সময়ে চ্যাংড়াগুলো খুবই বেপরোয়া। তারপরে আবার তুমি হুজুর বাহাদুরের সাথে থাকো। অহংকারে তো তোমার মুখ দিয়ে কথাই বের হয় না মিয়া। এত অহংকার কেন তোমার? ভাই পাই না। রুহুল বলল, আমার কথা চিন্তা না করে ভেতরে যান। ওখানে নিজেকে কিভাবে প্রেজেন্ট করবেন ওইটা ভাবেন। চাপা হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল রুহুলের খাপছাড়া কথায় তারা কিছুটা বিরক্ত হলেও নিজেদেরকে স্বাভাবিক রেখে স্টাডি রুমে প্রবেশ করে। বিশাল বড় স্টাডি রুমের 3 দিকের দেওয়ালে পুরোটা জুড়ে অতন্ত্র প্রহরীদের মতো দাঁড়িয়ে আছে বড় বড় বুক শেলফ। সেগুলোর তাতে রয়েছে নতুন পুরাতন অসংখ্য ভারী ভারী বই, যেগুলোর বেশিরভাগ কাঠ দিয়ে বাঁধানো। চতুর্থ দেয়ালের সামনে মাঝারি আকারে একটি বুক শেলফ, সেখানে কিছু ইংরেজি উপন্যাস রয়েছে। আর বাকি দেয়াল জুড়ে খান বাহাদুরের পূর্বপুরুষদের তৈলচিত্র ঝুলানো। দেয়ালের যেখানে একটি টেবিল বসানো আছে তাতে রয়েছে বড় বড় 2টি মোমদানি ও একটি ব্রোঞ্জের তৈরি বড় গ্রামোফোন, যার গায়ে সূক্ষ্ম নকশা করা। রুমের ঠিক মাঝখানের উজ্জ্বল সিলিংয়ে বিশাল 7 তারা বিশিষ্ট কাচের ঝাড়বাতি, আর নিচে রয়েছে কালচে খয়েরি রঙের নিখুঁত নকশাযুক্ত বড় পিয়ানো। পুরো রুমের 4টি দেয়ালে পাহাড়ি বাইসনের অর্থ এক ধরনের মহিষ, মোটা শিং, আর তার দুই পাশে 2টি করে তরোয়াল ক্রস করে রাখা আছে। রুমের সাথে জমিদারদের ঐতিহ্যবাহী একটি ঝুলন্ত বারান্দা, সেখানে মানি প্ল্যান্ট, বেবি টিয়ার্স, বেলি সহ আরও কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে। স্টাডি রুমের ডান দিকে রয়েছে বড় বড় কয়েকটি আলিশান সোফা সেট আর টি টেবিল, যার উপরে 5 তারা বিশিষ্ট মোমদানি। স্টাডি রুমের বাম পাশের দিকে দেয়ালে বড় জানালা রয়েছে। তার সামনে মাঝারি আকারের লাল চন্দন কাঠের একটি স্টাডি টেবিল রয়েছে, যার উপরে কিছু বই, ডায়েরি, কলমদানি রয়েছে। স্টাডি টেবিলের সাথে একটি আলিশান চেয়ার রয়েছে। টেবিল আর চেয়ারের উপরে কাঠের অপূর্ব নকশায় বলে দিচ্ছে খান বাহাদুরের পূর্বপুরুষেরা কি পরিমাণে মার্জিত রুচির অধিকারী ছিলেন। স্টাডি টেবিলের উপর দিকে রয়েছে আরও কয়েকটি কাঠের চেয়ার, যা মূলত চেয়ারের থেকে তুলনামূলক ছোট। হঠাৎই
পুরো স্টাডি রুমের মধ্যজয়ী রোমান স্থাপত্য কলাকে ঘিরে তৈরি করা হয়েছে, সহজভাবে বলতে গেলে ভিজেন্ট টাইপের। ঢুকতেই সেই রাজকীয় চেয়ারে খান বাহাদুরকে দেখতে পেল। গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপে কিছু দেখছে, পাশেই কিছু মোটা মোটা বই খোলা অবস্থায় পড়ে আছে। আসসালামু আলাইকুম হুজুর খান বাহাদুর। শুভ সন্ধ্যা হুজুর বাহাদুর। আদাব হুজুর, আসতে পারি? এরশান ল্যাপটপ থেকে চোখ তুলে স্বাভাবিক চাউনি রেখে অমায়িক সুরেই বলল, আরে ঘোষবাবু যে, আসুন। শুভ সন্ধ্যা হুজুর বাহাদুর। বসুন আপনারা। গম্ভীর স্বরে বসতে বলে আবার স্ক্রিনের কাছে মনোযোগ দেয় সে। আকবর আর ঘোষ বাবুর সামনে চেয়ারটায় নিঃশব্দে বসে পড়ে, তবে কথা বলা মুদ্রা খুঁজে পায় না তারা। বিশাল এই স্টাডি রুমে বড় বড় দুটো এসি আর ফ্যান চলা সত্ত্বেও সামনে বসে থাকা পুরুষ দুটি ঘেমে যাচ্ছে। কিছুক্ষণ পর স্ক্রিনটা বন্ধ করে দুই হাতের আঙুলগুলো একে অপরের সাথে হালকা বন্ধনে রেখে টেবিলের উপর ছড়িয়ে দেয় সে। পুরুষালী হাতে শিরাগুলো স্বর্ণলতার মতো ফর্সা হাত দুটোকে আঁকড়ে ধরেছে। সকল নীরবতা চিরে সে বলে উঠছে, তা বলেন, আপনারা যেন কেন এসছেন? ফ্যানের বাতাস তার হালকা কার্লি হেয়ার কিছু অবাধ্য অংশ বাতাসের সাথে দুলে উঠেছে। এই মুহূর্তে তার আয়তাকার তীক্ষ্ণ চোখের দিকে তাকানোর সাহস হয়তো কারো নেই। আসলে হুজুর বাহাদুর, মাফ করবেন, ওই খাজনার হিসাব কষতে গিয়ে যত সামান্য দেরি হয়ে গেছে। আমতামতা করে উত্তর দেন ঘোষবাবু। ও, সামান্য দেরি? দেখুন তো কত বাজে। বলে জানালার পাশে দেয়ালে টাঙানো বড় অ্যান্টিক ঘড়িটির দিকেই তাকায়। 7:40 হুজুর। এক নজর ঘড়ির দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলে ঘোষবাবু। আপনাদের এখন আসার মানে কি ঘোষবাবু? আমার কি এখন থেকে আপনার জন্য ওয়েট করতে হবে? আমরা দুঃখিত হুজুর বাহাদুর। বিচলিত কণ্ঠে উত্তর দেয় আকবর। আকবর চাচা, আপনাদের এই হিসেব আরো 2 দিন আগে করার কথা ছিল, কিন্তু সেটা আজ কেন? হিসাব রক্ষকের কাছে তো সিরিয়াস হওয়ার কথা আপনার। কাজের প্রতি এমন অনীহা কেন বলতে পারেন? ভালো না লাগলে বলুন, আমি অন্য ব্যবস্থা করছি। না না হুজুর খান বাহাদুর, এরকমটা আর হবে না। এবারের মতো মার্জনা করুন। আই এম রিয়েলি আপসেট। বলে উঠতে থাকা চুলগুলো ব্যাকব্রাশ করে চেয়ারের সাথে হেলান দিয়ে বসলো সে। খানিকটা সময় চুপ থেকে আবারও বলে উঠল, তো বলুন, খাজনার কি খবর? আমার কৃষকদের কি অবস্থা? জি হুজুর, গতবারের তুলনায় এবারের উৎপাদন অনেক বেশি হয়েছে, সবাই খুশি। শুনে খান বাহাদুর শুধু হাসলো, যে হাসিতে রয়েছে প্রজাদের প্রতি শুদ্ধ ভালোবাসার ইঙ্গিত। তার মধ্যেই রুহুল রুমে আসার অনুমতি নিয়ে প্রবেশ করলো। হাতে বড় সিরামিকের কাপে গরম ধোয়া ওঠা ব্ল্যাক কফির ছোট্ট ট্রে। স্যার, আপনার ব্ল্যাক কফি। দাও। ধোয়া ওঠা কফির মাগে চুমুক দিতে দিতে আকবরকে বলেই বসলো। হিসাবের রসিদ কই আকবর চাচা? এই যে বাবা। বলেই হাতে থাকা ফাইলটি এগিয়ে দেন। দুঃসম্পর্কের আত্মীয় হওয়ায় সেই মাঝে মাঝে খান বাহাদুরকে বাবা বলে। প্রায় 2 ঘন্টার মতো সময় ধরে হিসেব নিকেশ নিয়ে কথা বলল তারা। হিসেবের কাজ শেষ হয়ে এলে রুহুল ফাইলগুলো গুছিয়ে নিয়ে কাঠের বিশাল আলমারিতে রেখে দেয়। আপনারা এখন আসতে পারেন। বলেই হাত টান টান করে সবগুলো আঙুল একসাথে ফুটায়। পরে অলস ভঙ্গিতে এক হাত দিয়ে ঘাড়ের পাশের ব্যাকে ব্যাগ বনে একবার হাত দিয়ে ঘুরতে থাকে। জি হুজুর বাহাদুর, শুভরাত্রি। বলেই তারা দুজন চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে পা বাড়ায়। হঠাৎ তাদের থামিয়ে বাহাদুর পিছন দিক থেকে বলে উঠছে, যাওয়ার সময় অবশ্যই খেয়ে যাবেন। ঘোষবাবু আর আকবর শাহ পেছনে তাকিয়ে প্রশান্তির হাসি দেয়। জি হুজুর, অবশ্যই। বলে ওঠে। তাদের এমন প্রশান্তিময় হাসির কারণটা খাওয়ার জন্য না, এটা মূলত বাহাদুরের অমায়িক আচরণের জন্য। মাঝে মাঝে এই মানুষটার কোনো কিছুই বুঝতে পারে না। কখনো মনে হয় ইনি যেন জান্নাতের ফেরেশতা হয়ে ধরনীর বুকে নেমেছে, তবে বেশিরভাগ কাজেই মনে হয় পৃথিবীর বুকে এক টুকরো জাহান্নাম সে নিয়ে যায়। এমন 2 ধরনের ব্যক্তিত্বের জন্য খুবই স্বাভাবিকভাবে সাইকো উপাধি দেওয়া যায় তাকে। ঘোষবাবু আর আকবর শাহ চলে যাওয়ার পরেই চেয়ার ছেড়ে উঠে বারান্দার দরজার দিকে পা বাড়াইছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে স্নিগ্ধ হাওয়া নিয়ে বেলকনির রেলিং
ধরে দাঁড়িয়ে থাকে। পেছন থেকে রুহুল আস্তে করে বলে, স্যার পরশুদিন চৈত্র সংক্রান্তি, প্রতিবারের মতো এবারও ঘোড়া দৌড় প্রতিযোগিতা করতে হবে স্যার। রুহুলের কথা শুনে বেলকনিতে দাঁড়িয়ে থাকা সুঠাম দেহের পুরুষটি নিঃশব্দে হেসে দেয়। এই হাসিতে কোনো শুভ্রতা নেই, আছে শুধু হিংস্রতা। আর চোখের চাউনিতে আছে অতল সমুদ্র পরিমাণ তচ্ছিল, যা পুরোটাই আর রহস্যময়। আমি অ্যাস্ট্রন ইলহান খান বাহাদুর। আমি কিভাবে আমার প্রিয় জিনিস ভুলে যাই বলো তো? নিজের প্রিয় জিনিসের প্রতি আমার এক সমুদ্র পরিমাণ আসক্তি। আর অ্যাস্ট্রন খানের আসক্তি বলে কথা, ওটার একমাত্র উত্তরসূরি আমি নিজেই, তাই না রুহুল? জি স্যার। এই মুহূর্তে এরশানের কণ্ঠ পুরোটাই অহংকারের দখলে, তাই ভয়ে ভয়ে উত্তর দেয় রুহুল। এরশান আবারও বলতে শুরু করে, খানদের জমিদারের নীল রক্ত আমার শির উপশিরে এখনো চলছে। আক্রোশের আরেক নাম অ্যাস্ট্রন, বুঝলে রুহুল? আমার সাথে টেক্কা দেওয়া মানে স্বয়ং নিজের ধ্বংস নিজে ডেকে আনা। তারপরেও গাধার দলারে সেটা প্রতিবারই করে বসে। বলেই গা দুলে হেসে উঠছে। রুহুল জানত সে এই বিষয়টা ভুলে যায়নি, তারপরেও একটা সচেতন পিএ এর ভূমিকা পালন করতে হবে তো নাকি। আমার প্রিয় থরফেনকে বের করো রুহুল, বাইরে চাঁদ উঠেছে, ওকে আমার লাগবে। বলেই বাহাদুর শার্টটা এক টানে খুলতে খুলতে নিজের রুমের দিকে পা বাড়ায়। জি স্যার। আদেশ পাওয়া মাত্রই রুহুল সিঁড়ির দিকে দৌড়ে যায়। মাঝরাতের শেষ পাক, আশেপাশে পরিবেশ শীতল ভাব ছড়িয়েছে। দক্ষিণ হাওয়ার বাগানের সুগন্ধি ফুলের গাছগুলো মাতাল হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ তখনও দিঘির জলের সাথে আনন্দ যাত্রায় ব্যস্ত। চাঁদের আলোয় নদীর পানির কাজল কালো রং ধরেছে। ঘন আম বাগানের পাশ দিয়ে বয়ে চলে গেছে জোড়া দিঘি বাগান, আর জোড়া দিঘির মাঝ বরাবর চলে গেছে পোড়া মাটি আর সুরকি দিয়ে তৈরি বহু পুরনো জমিদারি আমলের ঘাট বাঁধানো পাকা রাস্তা। নতুন পরিবেশে ঘুমাতে খানিকটা কষ্টই হয় নিধির। মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ায় নতুন কোনো ব্যাপার না। পাশে তাকাতেই দেখে প্রাচী আর ইতি এখনো বেঘরে ঘুমিয়ে যাচ্ছে। রাতে অনেকক্ষণ গল্প করার পরে ঘন্টা দুয়েক আগে তারা ঘুমিয়েছে। গলাটা শুকিয়ে আসছে নিধির। আশেপাশে তাকিয়ে পানির বোতল খুঁজে পেলেও তাতে কোনো পানি নেই। বাইরে গিয়ে পানি আনতে হবে। একা একা যেতে ভয় লাগছে নিধির, যদিও সে ভীতু না, কিন্তু জায়গাটা সম্পূর্ণ নতুন, ভয় লাগাটাও স্বাভাবিক। প্রাচীকে উদ্দেশ্য করে কয়েকবার ডেকে আহামরি কোনো সাড়াই পেল না। দেরি করে ঘুমাতে যাওয়ায় হয়তো এখন ঘুমটা খুব বেশ চড়ে গেছে প্রাচীর। অগত্যা একা একা বাইরে যাওয়ার সিদ্ধান্তই নিল। গায়ে সাদা ওনাটা জড়িয়ে নিল। বিশাল পালঙ্কের হাতল ধরে 3 ধাপ সিঁড়ি বেয়ে নেমে হাতে ওয়াটার বোতল নিয়ে বাইরের দিকে পা বাড়ায়। দরজাটা পুরনো দিনের হাওয়ায় তা বেশ শক্ত আর ভারী। খুলতে বেশ বেগ দিতে হলো নিধি। দরজা খুলে বাইরে বের হয়ে দেখে দুজন মহিলা পাহারায়। রাত্রি গভীর হাওয়ায় তাদের চোখ জোড়াও তন্দ্রাহানা দিয়েছিল। দরজা খোলার শব্দে একজনের ঘুম ভেঙে যায়, হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে যায়। একজনকে জেগে থাকতে দেখে নিধি কিছুটা স্বস্তি ফিরে পেল। আসসালামু আলাইকুম আন্টি, আমার একটু খাবার পানি লাগতো, কই পাওয়া যাবে বলতে পারেন? মহিলাটি নিধির এমন বিনয়ী আচরণে অনেকটা খানিকটা খুশি হয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম আপামনি, দেন বোতল আমাকে দেন, আমি নিয়ে আসি। বলে হাত বাড়িয়ে নিধির কাছ থেকে ওয়াটার বোতলটা নিয়ে চলে যায়। বোতল দিয়ে বেলকুনির আশেপাশে তাকায় নিধি। বেলকুনির শেষ প্রান্তে ফুলের বাগান, তারপরে বিশাল প্রাচীর, আর প্রাচীরের পরে ঘাসে মোড়ানো খানিকটা ফাঁকা মাঠ। পাহারাদার মহিলাটি এখনো না আসা বাগানের দিকে এগিয়ে যায় সে। বেলকুনির শেষ প্রান্তে এসে রেলিংয়ে হাত রাখে। মৃদুমন্দ বাতাস ওড়নাটা কাঁধের 2 দিক থেকে বের হয়ে উড়ে যেতে চাচ্ছে। ঢিলে হয়ে আসা বেনির বেরিয়ে আসা চুলগুলো যেন প্রজাপতির মতন ডানা মেলে ধরেছে। চুল ঠিক করতে করতে আকাশের দিকে তাকিয়ে দেখে চাঁদের মায়াময় উজ্জ্বল তৃপ্তি যেন ধরণীকে এক নৈসর্গিক সৌন্দর্য দান করেছে। কিছুটা সময় এক মনে তাকিয়ে থেকে দেয়ালের ও প্রান্তে ঘাসের চাদর মোড়ানো মাঠের দিকে খানিকটা সময় পেরোতেই দূর থেকে ঘোড়ার খুরের আওয়াজে চমকে ওঠে বেচারি। এত রাতে ঘোড়া আসে কই থেকে? চকিত নয়নে আশেপাশে শব্দের উৎস খুঁজতে থাকে। এই নেন পানি। নিধির কথা শুনে মহিলাটি হেসে দেয়। বলে নিধির দিকে পানির বোতল এগিয়ে দেয়।
মহিলাটি। ততক্ষণে খুরের শব্দ মিলিয়ে গেছে। হাতে পানির বোতল নিতে নিতে জিজ্ঞেস করে, আন্টি আপনি কি কোনো শব্দ শুনতে পেয়েছেন? কিসের শব্দ? কিছুটা ঘোড়ার খুরের মতো। ও, ঘোড়া? কথাটা এমনভাবে বললো যে বিষয়টা খুবই স্বাভাবিক ঘটনা তাদের জন্য। হ্যাঁ, কিন্তু এত রাতে? আরে আপামনি, ওইটা কিছু না, পূর্ণিমার রাইতে এটা হয়। কিছুটা চমকে যায় নিধি, মনে মনে ভাবে পূর্ণিমা রাতে এমন হয় মানে কি? সে শুনেছে এসব পুরাতন জমিদার বাড়িতে রাতের বেলায় ভৌতিক ব্যাপার স্যাপার নিত্যদিনের কাহিনী। তাহলে কি সে মাঝরাতে ভূতের খপ্পরে পড়ল? ভীতু চোখে আবারও পাহারাদার মহিলাটিকে প্রশ্নই করে বসে। এমন হয় মানে? এটার মানে কি বুঝি নাই আন্টি। কোনো ভৌতিক কিছু হয় নাকি? মহিলা নিধির কথা শুনে জোরে জোরে হেসে ওঠে। আরে আপামনি, ওইটা হলো খান বাহাদুর হুজুরের প্রিয় ঘোড়া থরফিনের খুরের আওয়াজ। ওনার তো ঘোড়া মেলা প্রিয়। যেদিন রাইতে পূর্ণিমা হয় ওই দিন উনি একলা একলা ঘোড়া নিয়ে বাইরে হয়। এইটা হুজুর বাহাদুরের শখ। মহিলাটির কথা শুনে নিধি কিছুটা বিরক্ত হয়ে বিড়বিড় করে বলে, কি অদ্ভুত শখ, যত সব আজাইরা কাম কাজ। ওকে এভাবে বিড়বিড় করতে দেখে মহিলাটি বলে, কি গো আপামনি, ঘরে যান আর এল্লা পরেই ফজরের আজান দিবেনি। যাই, দাঁড়ান। কি একটা ভেবে আবার প্রশ্ন করে, রাতের বেলা এভাবে যে ভূতের মতো ঘুরে বেড়ায়, ওনার কি ঘুম পায় না? উনি রাইতে ঘুমাইতে পারেন না। কেন পারেন না? এত কিছু খাওয়ার অনুমতি নাই আপামনি, চলেন ঘুমাইতে চলেন। বলে মহিলাটি সামনের দিকে পা বাড়ায়। সারা রাত থরফিনকে নিয়ে উদ্যম হারিয়ে বাতাসের সাথে টেক্কা দিয়েছে ইশরান। এখন বড্ড ক্লান্ত সে। ক্লান্ত সেরে বিশাল হলরুমে ঢুকতে সোফায় গা এলিয়ে ঘুমিয়ে থাকতে দেখে এক বৃদ্ধা নারীকে। বয়স হলেও শরীর আভিজাত উপচে পড়ছে তার। ধীর পায়ে এগিয়ে যায় নাইটির দিকে, হাঁটু ভাঁজ করে বসে নাইটির মাথায় হাত বুলিয়ে দেয় কিছুক্ষণ। পরক্ষণেই নাইটিকে পাজা কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উঠে যায় এক অভিজাত্যপূর্ণ কামরায়। পালঙ্কের মখমলে নরম বিছানায় শুয়ে দেয় তাকে। হালকা চাদর টানিয়ে চলে যেতে পিছন থেকে হাত টেনে ধরে নারীটি। জমিদার কখন এসেছেন? মুখে কঠিন ভাব নিয়ে এরশান পাল্টা প্রশ্ন করে বসে, দাদিজান, আপনি রাতে কেন জেগেছিলেন? আমি ফিরবো না যেন কেন আপনি হলরুমে ছিলেন? আপনার জন্যই অপেক্ষা করছিলাম জমিদার। সন্ধ্যায় ডক্টর আনাস্থার কল করেছিল। শুনলাম আপনি নাকি গত 3 মাস ধরে তার চেম্বারে যাননি। এই মুহূর্তে দাদিজানের আপনি করে বলাটা যে তার রাগের বহিঃপ্রকাশ তা খুব ভালো করেই জানে এশরান। আমার জন্য আপনার অপেক্ষা করতে হবে না দাদিজান। আর আমি কি পাগল যে ওই পাগলের ডাক্তারের কাছে যাব? তাহলে প্রসাদে বেগম যান আনেন জমিদার। রোজ এভাবে অপেক্ষা করার সময় আমারও ফুরিয়ে আসছে। বেগম আনলে সব দায়িত্ব থেকে আমারও মৃত্যু মিলে। কারো উপরে বিশ্বাস আনা যে আমার জন্য নিষিদ্ধ, তাই কি আপনার মনে নেই দাদিজান? সব হারিয়েও কি আপনার ঘুম ভাঙেনি? কিছুটা নরম হয়ে মুর্শিদা জাহান খপ করে এরশানের হাত ধরে ফেলে। রাজ্যে আমার প্রিয় দাদু ভাই, তুমি কেন স্বাভাবিক হতে পারো না? যেটা হয়েছে তার খেসারত আর কত দেবে? নিজেকে এত কষ্ট কেন দাও? খান বাহাদুরের প্রসাদের সব আছে, শুধু শান্তিটাই নেই। এখন বেগম আনো জমিদার। দাদিজান, আপনি ঘুমান, এখন সব বাদ। বলে নিজের হাত থেকে মুর্শিদার হাত ছাড়াতেই লাগলো। না দাদু ভাই, আমাকে বলো তুমি কেমন বেগম আনবে কবে? তোমার কেউ পছন্দ আছে? যদি থাকে বলতে পারো, আমি নিজে গিয়ে প্রস্তাব রেখে সসম্মানে নিয়ে আসবো তাকে। আর যদি না থাকে তাহলে তোমার ফুপুজানের ইচ্ছে অনুযায়ী আভাকে তোমার সাথে জুড়িয়ে দিতে চাই। আপাতত এসব মাথায় আনছে না দাদিজান। আনতে হবে জমিদার। আপনি কি কোনো রীতিনীতি তোয়াক্কা করেন না? সামনের অগ্রহায়ণের 23 তারিখে আপনার বয়স রেখা 30-এর ঘর থেকে 31-এ পা দেবে। নিয়ম অনুযায়ী বয়স 30-এর মধ্যে খান বাহাদুরদের বিয়ে সম্পন্ন করতে হবে। কিন্তু আপনি যদি ভেবে থাকেন এই নিয়ম ভঙ্গবেন আর আমি বেঁচে থাকতে সেটা হতে দেব, তাহলে আপনার ভুল ধারণা। তাই বলছি আপনাকে বিয়ে করুন আর আমাকে এই দায়িত্ব থেকে মুক্ত দিন। আর তা না করলে আমায় খাটিয়ার ভার নেওয়ার জন্য প্রস্তুতি নেবেন। এক
একটানা কাট কাট গলায় উত্তর দিয়ে হাঁপিয়ে গেলেন মুর্শিদা। কথাগুলো যেন বজ্রের মতো কানে বাজতে লাগলো ইশরানের। সে জানে তার পুরনো যুগের দাদিজান সবসময় নিয়ম কঠোরভাবে পালন করে। এই সব নিয়ম বেড়াজালে আর বিষাক্ত অতীত থেকে মুক্তি পেতেই তো 10টা বছর সে প্রবাস জীবন কাটিয়েছে, ছেড়েছে নিজের প্রিয় জোড়া প্রাসাদ, কিন্তু ছাড়তে পারেনি দাদিজানকে। তাই তো তার টানেই বছরের এই একটা মাস তার ফ্রান্স থেকে আসতে হয়। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ইশরান বলে, পবিত্র হৃদয় পেলে আনবো, পাপ তো আমি নিজেই। ব্যাস এই একটি কথা মাত্র ছিল মুর্শিদাকে স্তব্ধ করার জন্য যথেষ্ট। অনুভূতিহীন চোখে শুধু চেয়েই রইল ইশরানের দিকে। কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে উঠল, তবে আপনি যেটা ভালো মনে করেন সেটা করুন, আমার দিক দিয়ে কোনো না নেই। এখন আসছি দাদিজান, আপনি রেস্ট করেন। বলেই তাড়াহুড়ো করে বাইরে চলে গেল ইশরান। আহত চোখে মুর্শিদা শুধু ইশরানি চলে যাওয়া দেখে। আনমনি বলে উঠছে, তুমি কত সহজ সরল ছিলে প্রিয় ছোট রাজ্য। আমার সাজানো সংসারে হঠাৎ ঝড় সব শেষ হয়ে গেল। থাকার মতো শুধু তুমিই ছিলে, কিন্তু পরে দেখলাম তোমার বাহিরের আবরণ আগের মতো, কিন্তু ভেতর পুরোটাই আগুনের শিখা। তুমি কি আর তুমি হবে না দাদু ভাই? চোখজোড়া ভিজে ওঠে দাদিজানের। পাশের মসজিদ থেকে আজানের সুমধুর কঞ্চে ভেসে আসে। জানান দিয়ে গেল নতুন দিনের সূচনা। স্যার আর কতক্ষণ এই ভাঙা বাড়িতে থাকবো? এত রোদে পুড়ে গেলাম স্যার। মীরের কথা পুরোটা ইগনোর করে আব্দুল্লাহ হাতে থাকা কলমটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলে, বুঝেছ ইতি, ওই জোড়ার দিঘিটা আগে বিশাল জঙ্গল ছিল। 19 দশকে আরবাজ খান এটা কেটেছেন পানির সমস্যা দূর করার জন্য। তবে এই জোড়া দিঘি খননের আরও একটা বিশেষ কারণ আছে, সেটা হলো ওই যে জোড়া প্রাসাদ দেখছো না, ওটার শুধুমাত্র একটাই প্রবেশ পথ, যার প্রবেশ দরজা শক্ত ইস্পাত দিয়ে তৈরি, আর বাকি 3 দিকটায় সুরক্ষার জন্য শেষ নিয়মে দিঘি খনন করা হয়েছে, যার ফলে কোনো বহিরাগত শত্রু আজ পর্যন্ত প্রাসাদের দুর্গে আক্রমণ করে সফল হতে পারেনি। খাতায় নোট করতে করতে ইতি বলে, স্যার, দিঘির ওই পারে গেলে হয়তো আরও কিছু ইনফরমেশন পেতে পারি। হ্যাঁ, তবে ওটা আজকে হবে না, বেলা অনেক হয়েছে। তোমরা আগে লাঞ্চ সেরে এখানের ওই উঁচু টিভিটাতে যাবে। কিছুক্ষণ পরে মাটি খোঁড়ার জন্য লেবার আসবে, ওখানে দাঁড়িয়ে থেকে সব কিছু পর্যবেক্ষণ করতে হবে। স্যার, ম্যাম কবে ব্যাক করবেন? মিসেস ফারহানা সিক হয়ে গেছেন, না আসার পসিবিলিটি বেশি। তোমরা আমার সাথে একটু হেল্পফুল হলে খুব তাড়াতাড়ি আমাদের কাজ শেষ হয়ে যাবে। শিওর স্যার। তাহলে যাওয়া যাক, লাঞ্চ সেরে আসি। ওকে স্যার। দুপুরে লাঞ্চ সেরে প্রাচীরা আবারও রিসার্চের কাছে চলে গেছে। একা একা বোরিং লাগছে নিধির। কাছারি বাড়িতে যেই সব কর্মচারী আছে তাদের কারোর সাথে সেরকম একটা খাতির জমেনি তার। বেলকনি থেকে বড় আমবাগানটা দেখা যায়, কি সুন্দর ছায়ায় ঘেরা জায়গাটা নিধিকে খুব করে টানছে। যদিও প্রাচী যাওয়ার সময় নিধিকে অনেকবার সাবধান করে গিয়েছে যাতে সে আবারও কোনো উল্টোপাল্টা কাজ না করে বসে, কিন্তু নিধি তো নিধি। বেলকনি থেকে দ্রুত পায়ে রুমে এসে পালঙ্কের উপর রাখা ওনাটা গায়ে জড়িয়ে বাগানের পথে পা চালাতে লাগলো। চারপাশে কি সুন্দর শীতল ভাব। বাগানের পাতার ফাঁক দিয়ে সূর্যের ঝলক এসে বাগানের মাটির উপরে পড়ছে। চারপাশটা দেখতে দেখতে একটা বেঞ্চের উপর বসে পড়ল নিধি। মাথা উপরে তাকাতে খুশিতে চোখ জোড়া চিকচিক করলো। কি সুন্দর সবুজ সবুজ কাঁচা আম। টক দেখলে জিভেতে জল আসে ওর। আমগুলো যে তাকে হাত বাড়িয়ে ডাকছে তা সে খুব ভালো করে বুঝতে পারছে। লোভ সামলাতে পারছে না, কিন্তু সেদিন পুকুরের পানিতে হাত দেওয়ার কথা মনে হতেই ঢোক গিলে নিল নিধি। সাবধান চোখে আশপাশে তাকায়, কারো অস্তিত্ব খুঁজে না পেয়ে মনের আনন্দেই বসা থেকে উঠে পড়ল। আজ বাদে কালকে বাংলা বছরের শেষ দিন, মানে চৈত্র সংক্রান্তি। তারপরের দিনই পহেলা বৈশাখ। পুরাতনকে বিদায় দিয়ে নতুন আগমনের ঘিরে বাঙালির এক আবেগ কাজ করে। এই 2 দিনকে কেন্দ্র করে সারা দেশে জমজমাট থাকে, তবে বাহাদুরগঞ্জ থেকে আরও একটু বেশি জমজমাট থাকে, কারণ ঐতিহ্যবাহী
ঘোড়া দৌড় প্রতিযোগিতা বছরে এই শেষের একদিনেই হয়। সেই উপলক্ষেই বড় মাঠ সাজানো হয়েছে। সেই ভোরবেলায় রুহুল এসেছে বড় মাঠে, নিজ দায়িত্বে সবকিছু তদারকি করছে সে। চাইলে লোক লাগিয়ে করতে পারত, কিন্তু জমিদারের ঐতিহ্য জড়িত থাকায় খান বাহাদুরের করা আদেশ কোনো কিছুতে যেন ত্রুটি না থাকে। কাজ এখনো কিছুটা বাকি। এমন সময় রুহুলের ফোনে এক এরশানের কল বেজে ওঠা। একটু দূরে শরীকে রিসিভ করে। আসসালামু আলাইকুম স্যার। কাজ কতদূর রুহুল? গম্ভীর গলায় ওপাশ থেকে বলে ওঠে এশরান। মাঠের কাজ প্রায় শেষ, এখন মেলার দিকটায় হাত লাগাতে হবে। রুহুল, তো ওদিকটায় যে মেলার ব্যবস্থা করা হয়েছে সেখানে নারীদের প্রবেশের জন্য আলাদা প্রবেশ পথ করে দিবে। জি স্যার, এদিকটার কাজ আরও একটু বাদ আছে, ওটা শেষ করেই ওদিকটায় যাব। মনে রাখবে, একটা পিঁপড়া যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমার এলাকায় আতঙ্ক ছড়ানোর সাহস কারো নেই। নিরাপত্তা চাইলে দ্বিগুণ করো। আমার চোখে ধরে দেওয়ার চেষ্টা করলে আমি চোখ তুলি না, মাথা সরিয়ে ফেলি। ভাই তুই আর কত চালাবি? ফ্রান্স থেকে আসার পর আজ পর্যন্ত তুই আমাকে চালাচ্ছিস শালা। রুহুল আমিন, বিহেভ ইয়োরসেলফ। শালা, নিজের বিহেভের গোষ্ঠী শুদ্ধ বিনাশ করে আমাকে বিহেভ ইয়োরসেলফ বলা না? আচ্ছা আচ্ছা, শোনো না বেবি, তুমি রাগ করছো কেন? নিজের মনিবের জন্য এটুকু করা তো তোমার সৌভাগ্য। তুমি আমার শাওয়ার মনিব। আচ্ছা আচ্ছা, আমাদের ডিল ছিল না? তুই কিন্তু নিজেই পেপার সাইন করেছিস যে বিদেশে থাকার সময় আমার পিএর দায়িত্ব পালন করবে। ফ্রান্সে ব্যাক করলে আবার যে যার মতো প্রফেশনাল লাইফে যাবে। বিয়ে? শালা অমানুষের মতো খাটাস। এই রোদে আমার স্কিন বার্ন হয়ে যাচ্ছে, সানস্ক্রিন লাগানোর সময়টাও দেশ নাই। বললাম না তোর এই ছাতার চাকরি। একজন মার্শাল আর্টিস্টকে দিয়ে চাকরের মতো খাটাস, ফাটা পড়বো তোর উপরে জানোয়ার। ঠোঁট চেপে নিঃশব্দে হেসে যায় এশরান, গলা ঠিক করে গম্ভীর গলায় বলে, রুহুল আমিন, দাদি জান আসছে। এখন বলুন, কে যেন বলছিলেন? থতমত খেয়ে ওঠে রুহুল, দাঁত চেপে ফর্মাল স্টাইলে বলে, বিখ্যাত জমিদার আরবাজ খানের বংশধর, জমিদারের চাঁদ, জমিদারের কুল কায়নাতের একমাত্র জ্বলন্ত মোমবাতি খান বাহাদুর এসরান খান। আপনি কোনো টেনশন নিন না, কাজ শেষে আপনাকে আপডেট জানাবো। ঠিক আছে, নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে ভুল করো না। গম্ভীর স্বরে বলেই কল কেটে দিয়ে আবারও ড্রোন উড়ানোতে মনোযোগ দেয়। মাঝে মাঝে নিজ চোখে সব কিছু পর্যবেক্ষণ করতেছে, ড্রোনের সাহায্য নেয়। দিকের দিক থেকে আম বাগানের উপরে ড্রোন ঘুরাতেই সাদা সাদা কিছু একটা চোখ আটকে যায়। শিকুচকে ড্রোনের স্ক্রিনের দিকে মনোযোগ দিয়ে দেখে, স্ক্রিনে ফেসে উঠছে এক অষ্টাদশী কন্যা গাছের ডালে বসে পা ঝুলে মনে চোখে আম খাচ্ছে, আর মাঝে মাঝে এদিক সেদিক তাকাচ্ছে যাতে কারো চোখে ধরা না পড়ে। আমের টক স্বাদের কারণে চোখ বন্ধ হয়ে আসলেও আম খাওয়া বন্ধ করছে না সে। এতক্ষণ গভীর মনোযোগ দিয়ে তার খাওয়া দেখছে এশরান। নিধি খাওয়ার সময় আমের টক স্বাদের কারণে চোখ বন্ধ করে ফেলে। কপাল কুঁচকে আসে এশরানের। কিছু সময় পর নিজেকে স্বাভাবিক করে। স্ক্রিনে ভেসে ওঠা নিধি চেহারার উপর হাত বুলায়। কিছু একটা টান অনুভব হচ্ছে এশরানে, যা সম্পূর্ণ নতুন একটা অনুভূতি। না, এখন আর স্ক্রিনের দিকে তাকে মন ভরছে না। সামনে থেকে না দেখলে হয়তো অনেক বড় কিছু মিস করে ফেলবে সে, তাই দ্রুত পায়ে বাগানের দিকে পা চালাইছে। এশরানকে সিঁড়ি দিয়ে এভাবে আসতে দেখে বডিগার্ড এগিয়ে আসে, ভাঙা ভাঙা গলায় বাংলায় বলে, স্যার কোনো সমস্যা? লিসেন কোবরা, আমি না ফিরে আসা পর্যন্ত কেউ যেন আমবাগানের দিকে না আছে। একটা পিঁপড়া যেন প্রবেশ করতে পারে না। ইটস মাই অর্ডার অ্যান্ড টেক ইট। বলে হাতে থাকা ড্রোনের রিমোটটা ছুঁড়ে মারে এশরান। এদিকে নিধি মনের সুখে আম তো খেল। কতদিন পর এভাবে গাছে উঠে আম খাচ্ছি। যাই বাবা, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়ি। ওই না কচু জমিদার যদি খোঁজ পেয়ে যায় তাহলে আমার অবস্থা খারাপ করে দিবে। আনমনি একা একা কথাগুলো বলে নামার প্রস্তুতি নিচ্ছিল নিধি। হঠাৎই প্রাচীর কথা মাথায় আসতে গাছের ডাল থেকে কয়েকটা আম ছিঁড়ে ফেলে দিল মাটিতে। গাছ থেকে নেমে ওগুলো নিয়ে যাবে। ততক্ষণে এশরান বাগানে পৌঁছে গেছে। নিধির কাছে থেকে একটু দূরে গাছের আড়লে বগল দাবা করে দাঁড়িয়ে আছে, চুপচাপ হয়ে সব মুভমেন্ট দেখে যাচ্ছে। এদিকে গাছ থেকে নামার সময় নিধি পড়ে যায় মহাবিপদে। কিভাবে নামবে সেটাই বুঝে উঠতে পারছে না সে। প্রায় অনেকক্ষণ চেষ্টা করে ব্যর্থ হলো। এবার কি করবি তুই? আবেগে ঠেলায় গাছে উঠে পড়লি, কিন্তু নামবি কি করে? নিজেকে প্রশ্ন করে বসে নিধি। এভাবে কেউ দেখে ফেললেও মহাবিপদ। আবার সাহস করে যে নিচে নামবে তাও তো হচ্ছে না।
কেন যে এভাবে গাছে উঠে পড়ল সে? সব মিলিয়ে নিজের উপরে রাগে দুঃখে নাক টেনে টেনে কান্নাই করে উঠল। গাছের আড়াল থেকে নিধির কর্মকাণ্ড দেখে কপালে হাত রেখে নিঃশব্দে হেসে উঠে এশরান। হাসতে হাসতে পেঁচে খিল ধরে যাচ্ছে। এদিকে নিধি কাকে ডাকবে? ডাকলেও এইভাবে দেখে নিলে সমস্যা। কাউকে ডাকার সাহস পর্যন্ত করতেই পারছে না, নাক টেনে কান্না করেই যাচ্ছে। নিচের গাম্ভীর্য বজায় রেখে গাছের আড়াল থেকে বেরিয়ে আসে এশরান। ভরাট কণ্ঠে প্রশ্ন করে, ওখানে কে? শুনশান নীরবতাকে চিরে ভরাট পুরুষালী কণ্ঠ শুনে নিধির মস্তিষ্ক থেমে যায়। কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। নিধির বেলা ঠিক তাই হয়েছে। গাছের নিচে তাকিয়ে দেখে এক জোড়া ঘন বাদামি চোখ তার দিকে তাকিয়ে আছে। ধরা তাহলে পড়েই গেল ভেবে কান্নার স্পিড যেন আরো একগুণই বেড়ে যায়। কি হলো? উত্তর দিচ্ছ না কেন? আমি নিধি। নিধি? এর আগে পরে কোনো কিছু নেই? লাইক নিধি চুন্নি? আপনি কি আমার চোর বললেন? গাছের ওপর থেকে চোখ রাঙিয়ে উঠল নিধি, কারণ নাম নিয়ে কোনো মজা নিতে সে পারেই না। তোমাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য না, মিস কেছো বাদর। শুনেন, আপনি এভাবে আমার নাম নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না। ওকে, তাহলে তোমাকে নিয়ে ছেলেমেলে খেলি। দেখুন। কই, কিছুই তো দেখা যাচ্ছে না। বলি নিধির পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিল। এশরানের এমন চাহনি দেখে নিধির অস্বস্তি হচ্ছে। এইভাবে একটা অপরিচিত ছেলে তাকে টিচ করে যাচ্ছে, বিষয়টা মোটেও হজম করতে পারছি না নিধি। বেয়াদব পুরুষ, আপনি এভাবে আমার দিকে তাকাতে পারেন না। আমি আরো অনেক কিছুই পারি, যেটা তোমার ইমাজিনেশনের বাইরে। গাছের ওপর থেকে কথা স্পষ্ট শুনতে পায় না নিধি, বিরক্ত হয়ে চেঁচিয়ে ওঠে, বেয়াদব পুরুষ, চলে যান এখান থেকে। ভয় ভয়ে উত্তর দেয় নিধি। নিজের বাগান থেকে এইভাবে তাকে তাড়িয়ে দিচ্ছে, বিষয়টা মজাই লাগলো এশরানের। মুচকি এসে চুলগুলো ব্যাকব্রাশ করে আবারও বলে, শুনেছিলাম চোরের মায়ের বড় গলা, আজ তার প্রমাণও পেলাম। চোরের মায়ের বড় গলা? ওয়েট, আপনি কি আমাকে আবার চোর বললেন? না, তুমি চোর না চুন্নি। বাই দ্য ওয়ে, হোয়াটস ইউর ফুল নেম, মিস আমচুন্নি? নিধি বুশরা রহমান নিধি আমার নাম। বুশরা বুশরা বুশরা। নামটা মনে মনে কয়েকবার উচ্চারণ করে নিল। এশরানের এমন বিড়বিড় করা দেখে বিরক্তির সাথে নিধি তাকিয়ে রইল। এদিকে এইখান থেকে নামতেও হবে কেন? কোনোভাবে এই লোকটাকে কাজে লাগালে কেমন হয়? গাছ থেকে নেমে না হয় পরে তাকে 100 টাকা বকশিশ দিলেই তো আর কাউকে জানাবে না, আর নিধিও ভেজাল মুক্ত হয়ে যাবে। এই যে শুনুন, আপনি প্লিজ আমায় একটু নামতে হেল্প করবেন। নামতে হেল্প করবো মানে? পণ্ডিতি করে যেহেতু উঠেছ, এখন নিজে একা একা নামো। গাছে উঠতে পারি কিন্তু নামতে পারি না। আজব। আচ্ছা দাঁড়াও, আমি হেল্প করছি। বিরক্তিতে মুখ কুচকে নেয় এশরান। হেল্পের কথা শুনে খুশিতে গা জ্বালা দিতেই গাছের ডাল থেকে হাত ফুসকে বেরিয়ে আসে। নিধির আতঙ্কিত চিৎকারে এশরান খানিকটা চমকে যায়। ডালের দিকে তাকিয়ে দেখে নিধি কোনো মতে ঝুলে আছে, একটু এদিক সেদিক হলেই পড়ে যাবে। নিধির এমন পরিস্থিতি দেখে এশরানের মাথা চড়া দিয়ে উঠেছে। হঠাৎ অকারণেই রাগে কান দুটো লাল হয়ে যায়। একটু এদিক সেদিক হলেই আরেক হাত ফসকে পড়ে যাবে ও। রাগ ভয় এই দুই উত্তেজনায় নিজেই ঘাড়ে হাত ঘষে নেয়। হেল্প মি, এখান থেকে পড়ে যাব তো আমি। পড়বে না জান, এই যে আমি নিচে আছি, আসো, ট্রাস্ট মি, কিচ্ছু হতে দেব না। বলেই হাত বাড়িয়ে দেয় এশরান। এই এক মুহূর্তেই কোনো সেন্স কাজ করছে না তার ভিতরে। নিজেকে ভুল কি থেকে কি বলে ফেলেছে তারও ধারণা নেই। আর এদিকে নিজেকে এভাবে গাছের সাথে ঝুলিয়ে রাখতে পারছে না নিধি। এখান থেকে কিভাবে যাব? কিছুটা শান্ত হয়ে নিল এশরান, কারণ বিপদে ধৈর্য হারানোর ব্যাপারটা তার সাথে যায় না। খেয়াল করে দেখলো নিধির পায়ের কাছে থেকে সামান্য দূরে আরেকটি মোটা ডাল, আর সেই ডাল থেকে মাটি প্রায় অনেকটাই কাছে। কিছু একটা ভেবেই বলল, লিসেন, তুমি যে ডালটায় ঝুলে আছো ওটার দুই দিক দিয়ে তোমার ওড়নাটা ঝুলিয়ে দাও। ঝুলানো ওড়নার নিচের অংশ দিয়ে স্লোলি তোমার পায়ের দিকটা ডালে নেমে আসো। কিন্তু আমার ভয় করছে, পড়ে যাব আমি। চোখ খিচে বলে উঠল নিধি। পড়বে না সুইটহার্ট, আমি আছি তো নাকি, এ দেখো। সুইটহার্ট কথাটা শুনে নিধি খানিকটা অবাকই হয়। এভাবে অজানা একটা লোক তাকে কেন এইসব নামে ডাকবে? কিন্তু এই অবস্থা এসব ভাবার সময় নেই।
তাই কথা না বাড়িয়ে এসরানের কথা মতো ভয় ভয় ওনা ঝুলিয়ে নিচের ডালটায় আলতো করে পা রাখে। কিন্তু কি ডাল ছুঁতে আর খানিকটা বাকি, কিন্তু পা তো ডালের নাগালি পাচ্ছে না। নিচ থেকে এবার এসরার বিরক্তি নিয়ে বলি উঠল, ফুচকে মেয়ে কোথাকার। আপনি আমাকে পুচকি বললেন কেন? বলতেই ডালের একদিকের ওড়নাটা ছোট পাট খুলে যায়। মুহূর্তেই গাছ থেকে পড়ে যেতেই সাথে সাথে ধরে ফেলে এসরান। আতঙ্কে দুই বাহু দিয়ে এসরানের গলা চেপে ধরে নিধি আর দুই পায়ে কোমর জড়িয়ে নেয়। আর এক হাত নিধির পিছে, অন্য হাত নিধির উরুর আরেকটুখানি উপরে শক্ত করে চেপে ধরে এসরান, যাতে ও পড়ে না যায়। নিধির এভাবে জড়িয়ে ধরা এসরানের অন্তরাত্মা জানান দিল, Wow, iron safe position. I need this badly, but I have to control myself.